প্রথম পাতে গরম ভাতের সাথে স্বাদই কিন্তু আলাদা। আবার পান্তা ভাতের সাথেও আপনারা চাইলে এটা বানিয়ে খেতে পারেন। আজকে বানাচ্ছি বাদাম বাটা। বেশ কয়েকদিন আগে আমি আপনাদের সঙ্গে তিল বাটার রেসিপিটা শেয়ার করেছিলাম। সেটা যেমন আপনাদের ভালো লেগেছিল, আশা করি এই রেসিপিটাও আপনাদের অসম্ভব ভালো লাগবে। বাদাম বাটার জন্য আমাদের লাগবে চিনেবাদাম। এখানে আমি খোসা সমেত চিনেবাদাম নিয়েছি হাফ কাপ পরিমাণে। প্রথমেই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 4টে গোটা শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে খোসা সমেত চিনেবাদাম, আর দিলাম 10-12টা রসুনের কোয়া। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি সমস্ত কিছুকে শুকনো খোলাতে ভেজে নিচ্ছি। তেলের ব্যবহার করবার কিন্তু একেবারে প্রয়োজন নেই। তেল ছাড়াই এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে, আর তেল দিয়ে ভাজার তো দরকারই পড়ে না। শুকনো লঙ্কা যদি আপনারা খেতে না চান তাহলে শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন, তবে শুকনো লঙ্কা দিলে একরকম স্বাদ হবে, কাঁচা লঙ্কা দিলে অন্যরকম স্বাদ হবে। আবার চাইলে আপনারা কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটো মিশিয়েও কিন্তু করতে পারেন। সমস্ত কিছু আমার ভালোভাবে ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দিলাম। বন্ধ করে নিয়ে আমি এবারে এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তবে রসুনগুলোকে আমি আরেকটু ড্রাই রোস্ট করব, সেই জন্য আমি রসুনগুলোকে আবারও একবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে লোতে জ্বালিয়ে রাখলাম। অপরদিকে বাদামগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে আমাদের ওই বাদামের খোসাগুলোকে কিন্তু ছাড়িয়ে ফেলতে হবে। যদি আপনারা রোস্টেড চিনেবাদাম ব্যবহার করতে চান করতে পারেন, কিন্তু এইভাবে বাদাম ড্রাই রোস্ট করে নিয়ে তারপর যদি করা হয় সেক্ষেত্রে বেশি ভালো হয়। আমি বাদামটাকে কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপর তার খোসাটা ছাড়াচ্ছি, কারণ গরম অবস্থাতে কখনোই বাদামের খোসা ছাড়বে না। বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এক্সট্রা যে খোসাগুলো পড়ে থাকলো সেগুলো কিন্তু ভালো করে ঝেড়ে নিতে হবে, তা না হলে বাদাম বাটবার সময় এই খোসাগুলো যদি পড়ে খেতে ভালো লাগবে না। অল্প অল্প বাদামের গায়ে যদি খোসা থাকে তাতে কোনো অসুবিধা নেই। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি একটু তিল ড্রাই রোস্ট করে নিচ্ছি। তিল এখানে আমি ব্যবহার করেছি 2 টেবিল চামচ পরিমাণে। বাদাম আর তিল দুটো একসাথে যদি বাটা হয় তাহলে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। আপনারা চাইলে শুধু বাদাম বাটাও ব্যবহার করতে পারেন, মানে বাদাম বাটাও বানাতে পারেন, তবে একটু তিল দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন বেশি ভালো লাগে। বাদামটাকে আমি শিলে কিন্তু গুঁড়ো করছি। মিক্সিতে গুঁড়ো করবার থেকে শিলে বাটলে বা শিলে গুঁড়ো করলে খেতে বেশি সুস্বাদু হয়। আমরা ছোটোবেলাতে কিন্তু শিলে বাটা মশলা খেয়েই বড় হয়েছি। মিক্সিতে যে মশলা বাটা হয় বা বানানো হয় তার একরকম স্বাদ হয়, আর শিলে যে মশলা বাটা হয় বা পাটায় যে মশলা বাটা হয় তার স্বাদ কিন্তু একেবারে আলাদা হয়। আর বাটা বা ভর্তা সেটা শিল ছাড়া আমার মনে হয় না আর অন্য কিছুতে ভালো লাগে। আমি খুব ভালো করে বাদামটা গুঁড়ো করে নিচ্ছি। বাদাম গুঁড়ো করে নেওয়ার পর এবারে ড্রাই রোস্ট করে রাখা তিলটাকেও আমি পাটার মধ্যে নিয়ে নিলাম, তারপরে ওই একই রকমভাবে তিলটাকেও গুঁড়ো করে নেব। কোনো রকম জলের ব্যবহার কিন্তু করব না, জল দিলে আবার স্বাদটা অন্যরকম হয়ে যায়, তাই জলটা এর মধ্যে একদমই ব্যবহার করবেন না। বাদাম আর তিল দুটোই গুঁড়ো করে নেওয়া হয়ে যাওয়ার পর আমি ড্রাই রোস্ট করে রাখা রসুনের কোয়াগুলো নিয়ে রসুনের কোয়াগুলোকেও বেটে নিচ্ছি। আর যদি আপনারা তিল ড্রাই রোস্ট না করে বাটতে চান সেটাও করতে পারেন, তবে অবশ্যই তিল যদি একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর বাদামের সাথে বাটা হয় না, তাহলে তার স্বাদটা বেশি ভালো হয়। আর চেষ্টা করবেন রসুনটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে। রসুন ব্যবহার করলে এই বাদাম বাটার স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। রসুন বাটা হয়ে যাওয়ার পর আমি শুকলঙ্কাগুলোও বেটে নিচ্ছি। শুকলঙ্কার বোটাটা ছাড়িয়ে নিয়ে
শুকনো লঙ্কাটা বেটে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে বাটা হয়ে গেছে, তবে এখনো পর্যন্ত এই বাদাম আর তিলটা কিন্তু ঝুরঝুরে আছে। তবে এর মধ্যে ব্যবহার করব আমি পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা স্লাইস করে কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা যেই পেঁয়াজের সাথে মাখা হবে, সাথে সাথে কিন্তু পেঁয়াজের থেকে জল রিলিজ করবে, আর তাতেই খুব সুন্দর বাইন্ডিং তৈরি হবে এই বাদাম বাটার। এবারে পেঁয়াজটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে তারপরে বাদাম বাটার সাথে মেখে নিলেই তৈরি আমাদের প্রথম পাতে খাওয়ার জন্য বাদাম বাটা। পেঁয়াজটাকে আপনারা চাইলে আরও মিহি কুচি করেও কিন্তু কেটে নিয়ে তারপর বাদাম বাটার সাথে মেশাতে পারেন, মানে অমলেট কাট করেও কেটে নিয়ে বাদাম বাটার সাথে মেশাতে পারেন। আমি একটু বড় বড় রেখেছি। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি আলাদা একটা পাত্রের মধ্যে সার্ভ করব। আজকের এই বাদাম বাটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই বাদাম বাটা মাখতে কিন্তু কোনো রকম কাঁচা সর্ষের তেল বা জলের ব্যবহার করবার একেবারে প্রয়োজন নেই। কাঁচা সর্ষের তেল যদি ব্যবহার করা হয় তাহলে এর স্বাদ এবং গন্ধ দুটোই অন্যরকম হয়ে যাবে। বাদামের থেকেও তো তেল বেরোয়, আবার তিলের থেকেও তেল বেরোয়, তাই আলাদা করে সর্ষের তেল ব্যবহার করে খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তবে আপনাদের যদি মনে হয় এর মধ্যে অল্প একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করবেন, তাহলে আপনারা অবশ্যই করতে পারেন, তাতে স্বাদের পরিবর্তন হবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে এই রকমভাবে একবার অন্তত বাদাম বাটা বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। যদিও এটা বহু পুরনো রেসিপি, অনেকেই এরকমভাবে বাদাম বাটা বানিয়ে বাড়িতে খান। তো কারা কারা এরকমভাবে বাদাম বাটা বাড়িতে বানিয়ে খান তারাও যদি আমাকে জানান তাহলে আমারও ভালো লাগবে। ভালো থাকবেন সবাই।